আমার ওড়না কেন সরে যায় এই কারণে আমাকে বাসা থেকে বের করে দেওয়া হলো। ও আমাকে বলতো আমি পৃথিবীর যার সাথে থাকবো সেই আমাকে ধরে ধরে মারবে। তখন এফেক্ট হতো না কাজে? অবশ্যই। তুমি যদি রাত্রেবেলা আমার সাথে অত্যাচার করো, সকালবেলা কি আমি শুটিং এ টাইম মতো যেতে পারি? কারো কমিটমেন্ট রাখতে পারি? আমারও তাই হয়েছে। আমি বেঁচে গেছি, এটা আমার নতুন জীবন। আমার মানে ঘাড়ের 4টা ডিস্ক ভেঙে গেছে। আমার মতো মানুষ কি অন্যায় সহ্য করতে পারে? কিন্তু মেয়েরা একটা কারণেই সবকিছু সহ্য করতে পারে, সেটা হচ্ছে ভালোবাসা। মানে আমার এমনও শুনতে হচ্ছে ওর ছোট বোনের হাজবেন্ডের সাথে আমার রিলেশনশিপ, এবং এটার কোনো প্রতিবাদ হয়নি। আমি একজন অ্যাক্ট্রেস, আমার আশেপাশে ছেলের অভাব নাই। আমি কি পাগল হয়ে গেলে আমার ননদের হাজবেন্ডের প্রতি আমি অ্যাট্রাক্টেড হব? মানে এই ধরনের মানুষদেরকে গুলি করে মেরে ফেলা উচিত। আপু, আজকে প্রথম আলোতে তোমার একটা হেডলাইন আসছে, লাইক সেলিব্রিটি হওয়ার পরেও তোমার অনেক কিছু সাফার করতে হয়েছে। টর্চার মানে ডাইরেক্ট সবসময় তো বডিতে টর্চার হয় না, আসলে বডিতেই টর্চার হচ্ছে। বডিতে টর্চার, মেন্টাল টর্চার। তো তাও ধরো আমি হিল করতে পেরেছি। তোমার ফার্স্ট ম্যারেজ, সরি আমি জিজ্ঞেস করছি, 2000 কততে আপু? 15। আমার বাবা মারা গিয়েছে 2014-এ। তোমার বিয়েটা যখন হলো, বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট সিনেমাটোগ্রাফার, ওনার আমার কাছে মনে হয়েছিল যে এটা বেস্ট ডিসিশন ফলো করি। আমারও মনে হয়েছিল যে একজন সিনেমাটোগ্রাফারকে বিয়ে করছি। ওনাকে অনেক ক্লাসি মনে হয়েছিল আমার কাছে মনে হয়েছিল। আসলে তুমি যা ভেবেছিলে আমিও তাই ভেবেছিলাম। আমার কাছে মনে হয়েছিল, এই কারণেই আমি পছন্দ করেছিলাম। তো এরকম একটা মানুষ যখন সবার আগে সেটা যায়, সবার পরে বাসায় আসে, তাকে তো আমি দেখতেই পাই না। মানে যখন রিলেশনশিপ, মাঝে মাঝে একটু কফি খেতাম, এটাই প্রেম। কিন্তু আমি তো তার কাজ দেখেই বুঝ, এত সুন্দর কাজ করে, রাইট? তাই ইউজ টু অ্যাপ্রিশিয়েট হিম আ লট। এন্ড আমি আসলে শুরুর দিকে যেহেতু তার সাথে আমি তার ফ্যামিলিও দেখিনি, সে আমাকে কখনো দেখায়নি। অন্যদিকে আবার আমার ফ্যামিলি তাকে আমি মানে বিয়ের আগে কখনোই তোমাদের কোনো কানেক্টেড বা নাথিং এলস? না, আমি ওর ফ্যামিলি কখনো দেখিনি। আমার বাবা মারা যাওয়ার পরে সে বিয়ের প্রতি ইন্টারেস্টেড হলো, তো তারপর ওর ফ্যামিলি প্রস্তাব দিল। বিয়ের আগে হ্যাঁ একবার দুইবার ওর মার সাথে ফোনে কথা, মানে ফোনে লাইক আসলে খুব একটা কথাও হয়নি। সো বিয়ের পরে আপু কি রকম মানে প্রবলেমগুলো ফেস করতাম? যে সব ধরনের প্রবলেম আমরা বইয়ে দেখি, গল্প শুনি, সব ধরনের প্রবলেমই ফেস করেছি। কত বছর ছিল আপু রিলেশনশিপ? 7 বছর। ও মাই গড, 7 বছর! আমি 1.5 বছর টিকতাম না, সিরিয়াসলি আমি টিকিও নাই। আমি লাইক আমার 4 বছর রিলেশনশিপে আমি বের হয়ে চলে আসছি। কিন্তু আমার যেটা হলো, আমি তো আমার বাসার সবচেয়ে বড়, তো আমার বাবা মারা গিয়েছে। ধুমধাম করে বিয়ের প্রোগ্রাম, অনেক ধুমধামও হয়নি, আমার নিউজ হয়েছে, বাট আমি আমার বাসার ছাদে বিয়ে করেছি। মানে তো বিয়ে যেভাবেই করি, জীবনটা সুন্দর গেলেই হচ্ছে, এটাই আমার উদ্দেশ্য ছিল। কিন্তু পরবর্তীতে আমি যেটা বুঝতে পারলাম যে আসলে খুবই আমার সাথে 2 নম্বরই করা হয়েছে, অনেক হিপোক্রেসি করা হয়েছে, অনেক মিথ্যে কথা বলা হয়েছে, এবং আমাকে বারবারই মানসিকভাবে এবং শারীরিকভাবে নির্যাতন করা হচ্ছে। শারীরিকভাবে? বিকজ তুমি একটা নোন ফেস। হ্যাঁ, এবং আমাকে বলা হতো আমারই সমস্যা, আই অ্যাম ক্রেজি, অ্যান্ড আই ইউজ টু বিলিভ দ্যাট। আমার ধারণা ছিল, ও আমাকে বলতো আমি পৃথিবীর যার সাথে থাকবো সেই আমাকে ধরে ধরে মারবে। এখন তো অনেক আলহামদুলিল্লাহ, মানে যেই কয় মাসই হয়েছে। রিদি, তুমি আমাকে চিনো 14 বছর না আরো বেশি বছর ধরে, রাইট? 2005 থেকে। এবং আমরা যখন শুটিং এ থাকি তখন আমরা 12 ঘন্টার বেশি সময় একসাথে কাটিয়ে দিই। তা আমার মধ্যে তুমি কোনো টক্সিসিটি খেয়াল করেছো? না, অনেক আউটস্পোকেন, মানে যেটা তোমার মনে হয় সেটা তুমি বলো। আমরা মেকআপ রুমে বসে থাকি টাইপের, মানে অনেকক্ষণ। সো আমি তো অনেক স্ট্রেট কাট মানুষ, আমি প্যাচ আসলে বুঝি না বা কখনো করিও না, বা আমি এটাতে নিজের এনার্জি দিতে চাই না। সো যখন আমার সাথে এই ধরনের ঘটনা ঘটছিল, আমি যেটা ফাইট ব্যাক করব, প্রথমত আই ওয়াজ রিয়েলি স্যাড, আমার বাবা মারা গেছে। এই স্যাডনেস, ট্রমা, হ্যাঁ, আমার এই স্যাডনেস কাটতে, এবং আমি আমার বাসার সবচেয়ে বড় গার্জিয়ান, আমার বাবার স্কুল, মানে হয় না যে এই দায়িত্ববোধ, বা বাবা চলে গেছে মানে হচ্ছে আমার পৃথিবীর সব চলে গেছে, ফাঁকা, আমার জীবনের সব চলে গেছে। আমার সবচেয়ে বড় সম্পদ ছিল আমার বাবা। মানে তুমি ওই ট্রমার মধ্যে দিয়ে তোমার বিয়েটা? হ্যাঁ, ওটার মধ্যে বিয়ে করেছি। এখন আমার ধরো যিনি পার্টনার, তার তো বিষয়ে সাপোর্টিভ হতে হবে, তো সে তো সাপোর্টিভ ছিলেন না। তো সে বারবারই বলতেন যে আমার দোষ, আমার মতো ক্রেজি মানুষ, মেয়েরা দেয়াল পর্যন্ত দেখে, এই সে নানান কিছু। তো আই ইউজ টু বিলিভ দ্যাট। আমি কি তখন এফেক্ট হতো না কাজে? অবশ্যই। তুমি যদি রাত্রেবেলা আমার সাথে অত্যাচার করো, সকালবেলা কি আমি শুটিং এ টাইম মতো যেতে পারি? কারো কমিটমেন্ট রাখতে পারি? আমার কি কারো ফোন ধরতে ইচ্ছে করে? না। আমারও তাই হয়েছে। তো পরবর্তীতে যখন এই মানে করোনা বিকেম আ ব্লেসিং ফর মি। কেন? আরো একটা জিনিস সে বারবার করতো, সেটা হচ্ছে আমাকে বারবার বাসা থেকে বের করে দিত। তখন কি করতাম?
গাতি বচকা নিয়ে মার বাসায় আমি সব কাপড় দড়ি দিয়ে বাঁধতাম, তারপরে কালো বড় বড় পলিথিনের মধ্যে বেঁধে ট্রাশ ব্যাগে বেঁধে মার বাসায় মুভ করতাম। আবার 3-4 মাস পরে আমাকে সরি টরি বলে নিয়ে যাওয়া হতো, আমি খুশি খুশি যেতাম, কারণ আমি তো ক্রেজি, আমাকে তো পৃথিবীর কেউ হ্যাপি রাখতে পারবে না। গ্রুপ আছে যে গ্রুপে অনেকেই তোমার সাথে ছোটবেলা থেকে, তারা কি কখনো জানতো না যে তোমার সাথে এই প্রবলেমস গুলো হচ্ছে? তারা কখনো না, আই ইউজড টু লাভ হিম আ লট। ওকে, হ্যাঁ, আমি তো তাকে ছোট করবো না কারোর সামনে, তো আমি এখন ছোট করেছি কারণ আমার ভালোবাসা চলে গেছে, তাহলে তো আমি পারতাম না, তাহলে তো আমার পুলিশের কাছে যাওয়া উচিত। মানে এই অন্যায়কে সহ্য করা উচিত? মানে আমি যে ধরনের মানুষ, আমার মতো মানুষ কি অন্যায় সহ্য করতে পারে? কিন্তু মেয়েরা একটা কারণেই সবকিছু সহ্য করতে পারে, সেটা হচ্ছে ভালোবাসা। সো কোভিড এর পরে লাইক ডিভোর্স? কোভিড এর সময় যেটা হলো, কোভিডের আগে থেকেই সে আমার সাথে একটু ঝামেলা, মানে আমাকে একবার ডিভোর্স দিয়ে আবার সরি টরি বলে এটা সলভ করেছে, আমাকে ডিভোর্স দিয়ে 3 মাসের জন্য বিদেশ চলে গেছে। সো এই 3 মাস তো আমার জীবনে একটা ঝড় বয়ে গেছে, রাইট? আমি যখন আবার নিজেকে গুছালাম, আবার এসে সরি টরি বলে, তো কোভিডের সময় আবার বাসায় ফেরত গেলাম, যদিও আমি ইনিশিয়ালি সরি বলার পরেও ফেরত যাইনি, কারণ বারবার তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় যাবা। আমি একজন অভিনেত্রী, আমার বিভিন্ন কস্টিউম লাগে, আমার কস্টিউম কোথায় রাখছি আমি খুঁজে পাই না। হ্যাঁ, কারণ আমি বারবার মুভ করছি এক জায়গা থেকে, একটা সিরিজ করছি, ধরো একটা সিন করেছি 3 মাস আগে, 3 মাস পরে আবার ডেট পড়েছে, তো ওটা কস্টিউম আমার মেনটেন করে নিয়ে যেতে হবে না সেটে। আমি তো 3 মাস আগে ছিলাম এই বাসায়, এই 3 মাসে আমি এই বাসায় চলে এসেছি, কোথায় কি? বা ধরো আমি শেষ পর্যন্ত আমি যেটা টেকনিক বের করেছিলাম, নাটকের নাম লাগেজে লিখে রাখতাম, এটা এই নাটকের জামা, এটা এই নাটকের জামা। তো সেই লাগেজও ধরো আমার হয় না, আমার ধৈর্য, আমার আনন্দ চলে গেছিল, আমি এগুলো কিছুই মেনটেন করতে পারছিলাম না। সো কোভিডের সময় আমি থাকতে গেলাম, থাকতে যাওয়ার পরে আমার ওড়না কেন সরে যায় এই কারণে আমাকে বাসা থেকে বের করে দেওয়া হলো। বাট ওই পার্সনটা যেই ইন্ডাস্ট্রিতে বিলং করে, ওখানে অনেক ধরনের আর্টিস্ট কাজ করে, আশেপাশে অনেক, কারোই ওড়না মনে হয় না ঠিক থাকার কথা, কেউ ওড়না পরেও না নিশ্চয়ই। সো কেন তার বউকে এসে সে না, কিন্তু তার প্যারেন্টস, বাট জেনে বিয়ে করছে, রাইট? যে তুমি শোনো, আমাকে বিয়ে করার আগে স্ক্র্যাপ বুক ছিল ওদের, আমার ছবি জমাতো, পেপার কাটিং। আমি যাওয়ার পরে আমাকে স্টোর রুমে তুলে জিনিসপত্র গুছানোর জন্য, আমিও করে দিতাম, আমি ভাবতাম মার মতো, সো আমি করে দিই। তো যেটা বলতে চাই, করোনা যখন আসলো, যখন আমি আমার বাসায় যেতে পারছি না, আমি যখন দূর থেকে আমার জীবন দেখতে পাচ্ছি, আমি সাইকিয়াট্রিস্টের সাথে কথা বলা শুরু করলাম, তখনও আমার সমস্যা কি, আমি নাকি পাগল, এই জন্য মেন্টালি সিক, এই জন্য আমি সাইকো, আমি ক্রেজি, এই কারণে আমি ডাক্তার দেখাচ্ছি। আচ্ছা, তারপরে আবার যখন আমি এটা প্রতিবাদ করছি, তখন আমাকে বলা হচ্ছে আমি নাকি সব গোপন কথা ফাঁস করে দেওয়ার জন্য বলছি। ধরো আমার বিভিন্ন অত্যাচারের তো ছবি টবি ভিডিও ছিল, মানে আমি জাস্ট ব্যাকআপ, কারণ আমাকে মেরেও ফেলতে পারতো, রাইট? যে কোনো দিন আমি মরে যেতে পারতাম। আমার কাছে মনে হয় যে হ্যাঁ, আমি বেঁচে গেছি, এটা আমার নতুন জীবন, আমার মানে ঘাড়ের 4টা ডিস্ক ভেঙে গেছে, কিন্তু আমি তো বেঁচে আছি। আচ্ছা, যখন করোনা হলো, যখন আমি আসলাম, আসার পরে সাইকিয়াট্রিস্ট দেখাচ্ছি, আমাকে বলে আমি নাকি গোপন খবর বলে দেওয়ার জন্য সাইকিয়াট্রিস্ট দেখাচ্ছি। আমি ওকে বলছি যে তোমার কি মনে হয় না যে আমার একটু শান্ত হওয়া উচিত? মানে আমি অস্থির হয়ে গেছি, আমি তো একটা অস্থির মানুষ না, আমাকে দেখে মনে হয় আমি অস্থির, আমি একটু ছটফট মানুষ, কিন্তু ডিপ ইনসাইড রিদি আমি কিন্তু খুবই গ্রাউন্ডেড একটা মানুষ, আমি জানি কি করতে হবে। আমি তাহলে আমি এত কিছু করতে পারতাম না। অবশ্যই না, 7 বছর মানে অনেক বড় একটা, 7 বছরও না, ধর আমি নাচি, গাই, অভিনয় করি, উপস্থাপনা করি, তো এগুলোও তো আসলে একটা, তুমি তো হাওয়া থেকে করতে পারবা না। আর এমন তো না যে আমি খারাপ কোয়ালিটির করি, রাইট? আমি তো এটা চাই বেস্ট কোয়ালিটি করে, তো আমি অনেক ফোকাস থাকে আমার কাজে, তা নাহলে তো এটা সম্ভব না। তো যখন আমাকে বারবার এগুলো করছে, তো তারপরে আস্তে আস্তে আমি বুঝতে পারলাম যে, এবং ব্লেসিং হচ্ছে, বললাম না ডিজিটাল মাধ্যম মাঝে মাঝে ব্লেসিং, সো ডিজিটাল মাধ্যম ব্লেসিং, আমি ইউটিউবে বুঝতে পারলাম ও একটা টক্সিক পারসন। সো টক্সিক পারসনদের কি কি কোয়ালিটি থাকে, হি হ্যাজ এভরিথিং, তো অন্যদের ব্লেম করে, এই জন্য আমাকে ব্লেম করছে, নিজেকে ছোট মনে করে গায়ে হাত তুলে, সো এই জন্য করছে। ইনফ্যাক্ট আমার কাছে মনে হচ্ছে ওর পুরো ফ্যামিলি টক্সিক, কারণ ফেকিং, সারাদিন ফেকিং, মানে আমার এমনও শুনতে হচ্ছে ওর ছোট বোনের হাজবেন্ডের সাথে আমার রিলেশনশিপ, এবং এটার কোনো প্রতিবাদ হয়নি। আমি একজন অ্যাক্ট্রেস, আমার আশেপাশে সেলিব্রিটি, আমার আশেপাশে ছেলের অভাব নাই ছোটবেলা থেকে, আমি কি পাগল হয়ে গেলে আমার ননদের হাজবেন্ডের প্রতি আমি অ্যাট্রাক্টেড হব? মানে এই ধরনের মানুষদেরকে গুলি করে মেরে ফেলা উচিত।
আমার মতে যদি আমার কাছে পিস্তল থাকতো আমি গুলি করে মেরে ফেলতাম। তারপর আপু ডিভোর্সের পর কত বছর পর বিয়ে করলা? 3 বছর পর বিয়ে করলাম। তো তবে এই 3 বছর আমার জন্য অনেক বড় চ্যালেঞ্জ ছিল, কারণ আমার ভিতর অনেক টক্সিসিটি ঢুকে গিয়েছিল। ভয় পেতাম মানুষদেরকে? ভয় পেতাম, বা আমার কাছে মানুষ স্পেশালি। হ্যাঁ, এবং তখন ধরো আমার সাথে অন্যরাও সুযোগ নেওয়ার চেষ্টা করতো। ধরো একটা অ্যাক্টিং করেছি, পেমেন্ট কম দিবে, আমার অসহায় সময় তাই পেমেন্ট কম দিবে, বা পচা ক্যারেক্টার রেকাস্ট করবে, বা মানে হয় না মানুষও যে সবাই নাইস ছিল তা না, বাট অনেকেই নাইস ছিলেন। তো তারপরে নিজেকে আমি গড়লাম। কিভাবে গড়লাম? আমি প্রেয়ার করলাম, আমি বই পড়লাম, আমি মাস্টার্স পড়তে হলাম, আমি জিম করলাম, আমি যোগা করলাম। আমার আসলে হিলিংটা মানে আমার মনে হচ্ছে কি আমার ভেতরটা স্ক্যাটার্ড করে ফেলেছে, আমি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছি। তারপর আমি নিজেকে কুড়ালাম, আমি কুড়িয়ে এক জায়গায় যখন স্থির হলাম, তার কয়েকদিন পর আমি স্থির হয়ে কাজটা শুরু করেছিলাম। আই ওয়াজ সো হ্যাপি, এমন না যে আমি স্যাড ডিপ্রেস ছিলাম, আমি খুবই হ্যাপি সিচুয়েশনে যখন আসলাম। তখন সামহাও আমার সাথে হাসানের দেখা হলো। তা হাসানের সাথে আমি প্রেম করিনি, হাসান আমাকে বিয়েরই প্রপোজাল দিল, তো বিয়ে করলাম। এখন ভালো লাগছে মানে এখনো? হ্যাঁ মানে হ্যাঁ, হাসান তো আমার তোমাকে দেখে ভালো লাগছে, মানে সেটেল মনে হচ্ছে। শোনো, মিথ্যা কথা বলা আমার একদম পছন্দ না। তো এটা তো হাসান অ্যাটলিস্ট মানে বিদেশি ছেলে, তো কোনো হিপোক্রেসি নেই, এটা বেস্ট। আমি দোয়া করো, আমি জানি না মানুষের জীবনে অনেক আপস এন্ড ডাউন ইনশাআল্লাহ থাকে। তা আমি মাঝে মাঝে আমি ওকে বলি যে আমি বিশ্বাস করতে পারি না যে এত হ্যাপি হওয়া যায়। আচ্ছা, গতকাল একটা লাইভ করছিলাম নায়িকাদের নিয়ে, কেন মানে এটা রিজনটা কি? মানে হঠাৎ তোমার মনে হলো মাঝে মাঝে তুমি এরকম বলো, একদিন সাকিব খানকে নিয়ে কি জানি বলছিলা? ওটা করলাম আমার একটা প্রোগ্রামের একটা ক্লিপ আমি আপলোড দিয়েছি। ওইখানে এক মহিলা, 2-3 জন মহিলা নায়িকাদের সংসার টিকে না, তারপরে আপনি তো আগেও ভালোবেসে বিয়ে করেছিলেন, মানে আমি যে কয়টা কোড তুলে কথা বলছিলাম এগুলো লিখছিল। তারপর আমি যখন তাকে উত্তর দিচ্ছিলাম, আপু আপনি তো আমাকে হার্ট করলেন। আরে তুমি মিয়া আমাকে হার্টের পর হার্ট করে যাচ্ছ, আর আমি বললে সমস্যা। তারপর আমি চিন্তা করলাম যে আমি এটা নিয়ে স্ট্রাগল করছি। তো আমাকে হাসান বললো, তুই এক কাজ কর, তুই লাইভে যা, গিয়ে তোর প্রতিবাদটা একটু করে ফেল। হ্যাঁ, আই এম হিয়ার। সো আমি তারপরে আমার প্রতিবাদটা করলাম। আর আমি পরশুদিনের লাইভে যাওয়ার সবচেয়ে বড় রিজন ছিল, আমাকে আজে বাজে কথা লিখছিল মেয়েরা। কিন্তু আমরা যদি মেয়েরাই মেয়েদের শত্রু হয়ে যায়, বা আমারও ম্যারিড লাইফে সবচেয়ে বড় ডিস্টারবেন্স মেয়ে ছিল। সবাই বলে যে মেয়েরাই মেয়েদেরকে বুলি, ছেলেরা মেয়েদেরকে বুলি করে, বাট আসলে আমরা দেখি যে সোসাইটিতে মেয়েরাই মেয়েদেরকে বেশি বুলি করে। হ্যাঁ, বললাম তো আমার যে টক্সিক ম্যারিড লাইফ ছিল সেখানে 60% টক্সিসিটি ওয়াজ ক্রিয়েটেড বাই ওমেন। হ্যাঁ, সো এইটাই মানে এই জন্যই আমি রেগে গিয়েছিলাম যে ভাই, মানে আমরা যদি মেয়েরাই মেয়েদেরকে এভাবে ছোট করে কথা বলি, যেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী মেয়ে, বিরোধী দলের নেত্রী মেয়ে, এবং একদিন থেকে না 90 থেকে এই পর্যন্ত কোনো ছেলে মেয়েদেরকে সরিয়ে অবস্থান করতে পারেনি। বাংলাদেশের ব্যাংকে 80% ব্যাংকার মেয়ে, বাংলাদেশের প্রতিটা, আমি বিটিভিতে কাজ করি, বিটিভিতে প্রতিটা প্রডিউসার এখন মেয়ে। তাহলে কেন এত মানে কেন ছেলে মেয়ে জেন্ডার, আমি বলবো না যে ছেলেদেরকে ছোট করে দেখো, কিন্তু এখানে ডিসক্রিমিনেশন কেন হবে? ট্রু। থ্যাংক ইউ সো মাচ আপু আজকে আসার জন্য। থ্যাংক ইউ রিদি। আর ভালো ভেতর থেকে থাকলে সেটা রিফ্লেকশনে বাইরে আসে। তুমি যখন ডিস্টার্ব, যদি পৃথিবীর কাউকে তুমি নাও বলো যে তোমার ভেতরে ঝড় চলে যাচ্ছে, মানুষ ঠিকই বুঝে যায়, কারণ সেটা রিফ্লেকশন ফুটে ওঠে, ফেসে আসে।